বৌমা, তোমার মাছ কটা শেষ হয়েছে? হলে ওগুলো আমার হাতে দাও। মাছগুলো ভেজে কর্তাকে খাবার দিতে হবে। এই নিন মা, মাছগুলো কাটা শেষ। একটা কাজ করতে তোমার এত সময় লাগে কেন বৌমা? একটু ঝটপট কাজ করতে চেষ্টা করো। সে কি, মাছগুলো ধুয়ে নাওনি কেন? ওটাও কি আমায় বলতে হবে? ঝটপট কাজ করলে এইরকমই তো হবে মা। আপনি মাছ ধোয়ার সময়টুকুই আমায় দেননি। তুমি বোকা নাকি বৌমা? মাছ কুটলে ধুয়ে দিতে হয়, সেটা আবার কে না জানে? যাও, মাছগুলো ধুইয়ে নিয়ে এসো। যাচ্ছি মা। বউ, বউ, তা তোমাদের রান্না এখনো হলো নি? বলি আর কত বেলা অবধি না খাইয়ে রাখবে গো? এই যে এসেছে, বইটা এখন আমার মাথা খাবে। সারা দিন আছে কেবল এই খাওয়া দাওয়া নিয়ে। এদিকে মন্দায় যেসব শেষ হয়ে যাচ্ছে সেই খেয়ালটুকুনি নেই। তা খোঁজ নিয়ে আমি আর কি করব বলো? আমার জমি জমা সবই তো তোমাদেরকেই দিয়েছি। ওগুলো থেকে যা ফসল আসে তা দিয়ে সারা বছর পায়ের উপরে পা তুলে খেতে পারবো। হ্যাঁ, তাই তো খাওয়াচ্ছি। কখনো ওই শরীর নিয়ে দোতলা থেকে নিচে নেমেছো? ভাতগুলো তো ওপরেই দিয়ে আসতে হয়। শরীর নিয়ে কথা বলবি না বউ। আমি কারোটা খাইও না, পড়িও না। এসব কি শুরু করলে তোমরা? এই সকালবেলায় তোমাদের চেঁচামেচিতে বাড়িতে টেকা দায় হয়ে গেছে। তা বাড়িতে না থাকলে গাছতলায় যা রে হতচ্ছাড়া, এখানে আছিস কেন? তুমি যা শুরু করেছো সেই জন্য গোষ্ঠী শুদ্ধ গাছতলায় যেতে হবে। অর্ধেক বাড়ির ভাগ নিয়ে কি বড়াই? বাবা গো বাবা! আমার বাড়ি আমি বড়াই করব না তো কি তুই করবি রে? ভুলে যাস না তুই তুই এই বাড়ির বউ আর আমি এই বাড়ির মেয়ে। তুই আমার ভাইয়ের টাকায় খাচ্ছিস আর পড়ছিস। কি? আমি 3 বেলা ভাত রেঁধে খাওয়াই আর আমাকে এই কথা? বেশ, আজ থেকে আমি আর রান্নাই করব না। দেখি কে কি খায়। আহা হা হা, গিন্নি যাচ্ছ কোথায়? আরে বাকি রান্না কে করবে? না, আমি আর রান্না করবই না। যারা এত কথা বলে তারাই রান্না করে খাক। আমি আজই বাপের বাড়ি চলে যাব। আরে গিন্নি, আমার কথাটা তো শোনো। ওকে যেতে দে রে গোপাল। এইভাবে আঁচলের সাথে সাথে ঘুরলে ও তোকে মদন বানিয়ে ছাড়বে। আমি আর রইলাম কই? তোমরা ননদ বউ মিলে আমার জীবনটা শেষ করে দিয়েছ। কি হয়েছে বাবা? কি হয়েছে? আপনার প্রেশার কি আবার বেড়েছে নাকি? না বৌমা, তবে তোমার শাশুড়ি মা বাবার বাড়িতে রওনা দিলে বাড়বে। ওকে গিয়ে ফেরাও, বলো এসব তুচ্ছ ঝগড়াঝাটির জন্য বাড়ি ছেড়ে যেন কোথাও না যায়। ওসব রাখতো, ও যাবে না কোথাও। রাগ করে বাপের বাড়ি যাবে সেই বয়স কি আর আছে নাকি? আর সেখানে গেলেও কেউ রাখবে না, ও ওই বাড়িতেই থাকবে। আর বৌমা, তুমিও যাও, গিয়ে ওই বাকি রান্নাটা শেষ করো তো, আমার খুব খিদে পেয়েছে। আমি রান্না করব, কিন্তু আমি যে রান্নার কিছুই জানি না। যেভাবে পারো একরকম করে ফেলো বৌমা, না হলে আবার লঙ্কা কাণ্ড বাঁধবে। মা, ও মা, কি করছো তুমি? খুব খিদে পেয়েছে গো, কিছু খেতে দাও না। ঘরে তো কিছুই নেই রে বাছা। পুকুর ধার থেকে কটা শাক তুলে নিয়ে এলাম, ওইগুলোই সেদ্ধ করে দিচ্ছি। দাঁড়া। না না মা, এই শাক পাতা আর ভালো লাগে না, বড্ড ভাত খেতে ইচ্ছে করছে। ঘরে তো চাল নেই বাবা, থাকলে কি আর তোকে ওইসব খাইয়ে রাখি?
ননি দিদি বলল ঘোষ বাড়ি থেকে চাল আনতে যাবে। ও মা, তুমি যাও না একটিবার, গিয়ে কষের চাল নিয়ে এসো। ওই ঘোষরা কি এইভাবে চাল দেবে? তারপরেও তুই যখন বলছিস, বিকেলে আমি যাব। এখন বস, আমি বরং শাক সেদ্ধ করে দিচ্ছি, তাই খেয়ে নে। আচ্ছা মা, বাবা কবে আসবে? কেবল তো গেল রে কাজে, কাজ পেলে কয়েক মাস লাগবে ফিরতে। আমার জন্য কিছু নতুন কাপড় আনতে হবে, আর একজোড়া জুতো। দুবেলা ভাত জোটে না, তার উপরে আবার নতুন পোশাক। কিন্তু তোর কথা তো আর ফেলতে পারবো না বাবা। তোর বাবা আসুক, তারপর গাঁয়ের হাট থেকে নতুন পোশাক কিনে আনবো। নে, এবার চল রান্নাঘরে, শাকগুলো সেদ্ধ করি। ননি, ও ননি, বলি কোথায় গেলি রে হতভাগী? বলি খেয়ে আমায় উদ্ধার কর। তোদের কাজ করে করেই তো আমার দিনটা গেল রে। একটু ওপরওয়ালার নাম নেব, সেই সময়টুকু তো মেলে না রে। খাবার এনেছো মা? তা কি এনেছো গো? ভাত নাকি? আলো মরণ! বলি ভাত কোথায় পাবো আমি? ঘরের আঙিনায় দুটো আলু ছিল, ওইগুলো তুলে পুড়িয়ে নিয়ে আসলাম। এই নুন লঙ্কা মাখিয়ে ওইগুলো খেয়ে নে এক্ষুনি। তাই দাও, আলু পোড়া আর ভাত আমার কাছে সবই এক। হ্যাঁ গো মা, আজ ঘোষ বাড়িতে যাওনি? গেলে তো কিছু ভাত পেতে। গিয়েছিলাম রে মা, ওরা না করে দিলে। এতটুকু ভাতের জন্য ওরা না করলে? বলি আমরা তো আর ওদের পাতের ভাত খেয়ে ফেলছি না, এঁটো কাটা যেগুলো থাকে সেইগুলোই তো চেয়েছি। ওদের বাড়ি কুকুরটা নাকি না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে, ওই খাবারগুলো ওকেই দেবে। এতগুলো মানুষ না খেয়ে আছে, সেই জন্য ওদের কোনো মায়া হলো না? অথচ কুকুরের খাবার কম হয়ে গেছে দেখে অন্তর পুড়ে যাচ্ছে। কেমন মানুষ গো ওরা? ওরা চুপ কর রে হতচ্ছাড়ি, ওসব বলিস নে। ওদের দয়াই তো বেঁচে আছি রে। যদি চাষবাসের ক্ষেতগুলো নিয়ে নেয় তবে আর খেতে হবে না। ফসলের জমি দিয়েও লাভ কি হলো মা? খরায় তো এক মুঠো ফসল ওঠেনি। আরে এবার ওঠেনি তো হয়েছেটা কি? সামনে উঠবে, কোনোভাবে এই কয়টা মাস পার করতে হবে, ব্যাস। এই কটা দিন যে কিভাবে যাবে তা বিধাতাই জানে। অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে জানো মা। হ্যাঁ, শুনেছি রে মা, শুনেছি, কিন্তু আমাদের তো আর কিছু করবার নেই। এখন কোনোভাবেই নিজেদের প্রাণটা বাঁচাতে পারলেই হলো। ওই চৌধুরীদেরও তো অনেক টাকা, ওরা কি মানুষগুলোর মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারে না? তা কজনের মুখে আর দেবে বল? সবাই যে ক্ষুধায় খাই খাই করছে। আরে সে কি রে, তুই আবার খাবার ছেড়ে উঠে গেলি কেন? আর খাবি না? না মা, বাকিগুলো তুমি খেয়ে নাও, আমি একটু বাপলুদের বাড়ি থেকে ঘুরে আসি। এই আকালের দিনে এত হাঁটাহাঁটি করিস না লো মেয়ে। হাঁটলেই খিদে লাগবে, তখন খাবি কি? বলি ঘরে যে আর কিছুই নেই। যা আছে তাই খাবো, দরকার পড়লে বাবলুর মায়ের মতন ঘাস পাতা সেদ্ধ করে খাবো। ইন্দুবালা আজকাল আবার ঘাস পাতা খাচ্ছে নাকি? যাক, আমরা অন্তত ওদের চেয়ে একটু ভালো তো আছি। শোনো বৌমা, চাল কাউকে দিতে পারবো না, আমাদের নিজেদেরই আত পেটা খেয়ে থাকতে হয়। ছেলেটা কদিন ধরেই না খেয়ে আছে, বড্ড ভাতের জন্য জ্বালাতন করছে। তা ছেলেকে তুমি সামলাও, এইরকম আকাল অনেক দিন থাকবে। রোজ তো আর মানুষের বাড়ি চাল চাইতে পারবে না। আর যদি চাইতেই হয়, তুমি বরং অন্য বাড়িতে যাও। ঘোষ বাড়িতে ভাত চাইতে গিয়েছিলাম, কিন্তু ওরা না করে দিলে, বলে যা আছে ওদের কুকুরের লাগবে। ও, তার মানে ঘোষ গিন্নি ফিরিয়ে দিলে? তাহলে আমার আবার ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না। যেইভাবেই হোক এই ঘোষ গিন্নির উপরে থাকতে হবে। শোনো বউ, তুমি ওই বেলায় এসো, আমি তোমাকে কিছুটা দেবখন, তবে ভাত নয়, ভাতের ফ্যান। তাহলেই হবে মা ঠাকরুন, ভাতের গন্ধ তো ওতে থাকবে। তাহলে যাও বউ, ও বেলা চলে এসোখন।
ও দিদি, শুনছো? আমাকে ডাকছো ভাই? চুপ, আস্তে, মা শুনতে পেলে অনাসৃষ্টি কাণ্ড ঘটাবে। এদিকে এসো। হ্যাঁ, বলো। এই ভাতগুলো নিয়ে যাও, দুজনের ভাত আছে, তুমি আর তোমার ছেলেটা খেয়ে নিও। গিন্নিমা কিছু বলবে না তো? আরে না না, মা দেখবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আর সন্ধ্যায় বাড়ির পেছনের বাঁশ বাগানে থালাটি রেখে এসো, আমি ওইখান থেকে নিয়ে আসব। কেউ যেন কিচ্ছু না জানে। ঠিক আছে বোন, কাকপক্ষী ও টের পাবে না। বউ, বউ, একটা আদা চা করে দিবি রে, গলাটা কেমন কষকষে হয়ে আছে আমার। এই যে পিসি আবার ডাকতে শুরু করেছে। যাই পিসিমা। তুমি এখন যাও বোন, না হলে আবার ডাকতে ডাকতে ওই আপদ চলে আসবে। পিসিমা, আমায় ডেকেছেন? তা তো শুনতেই তুমি পেয়েছো, এখন ন্যাকামি রেখে চাটা এখানে দাও তো। এই নিন আপনার চা। তা দান দক্ষিণা দেওয়া কি শেষ হয়েছে বউয়ের, নাকি আরো মানুষ দুয়ারে দাঁড়িয়ে আছে? কি বলছেন পিসিমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলি আমাকে বোকা বানাতে এসো না বউ। বুড়ো হয়েছি বলে চোখ কানের মাথা কিন্তু খেয়ে বসিনি। তুমি ওই মানিকের বউটাকে ভাত দাওনি? অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল, তাছাড়া ওর ছেলেটা অনেক দিন ধরে ভাত খায়নি, সেই জন্য দিয়েছিলাম। বাবা বাবা বাবা, এ বউ তো দয়ালু আছে দেখছি। তাই এমন করলে লক্ষ্মীর মঙ্গল ঘাট দুদিনেই যে শূন্য হয়ে যাবে। আপনি দয়া করে মাকে কিছু বলবেন না পিসিমা, মা জানতে পারলে অনাসৃষ্টি কাণ্ড ঘটাবে। বেশ, আমি কিছু বলবো না, তবে রাতে যদি একটা থালা কম দেখে তবে সে কিন্তু সন্দেহ করবে। ও আমি সন্ধ্যাতেই নিয়ে আসবো বাঁশবাগান থেকে। যেমনটা বোকা ভেবেছিলাম তেমনটা বোকা তুই নোস। তা সাহস আছে ও কাজ করার? এই আর এমন কি কাজ? আমি তো কোনো খারাপ কাজ করতে যাচ্ছি না ওখানে। বুঝেছি, তো সাহস আছে বটে। এখন নে, আমার কাপড়টা ওখান থেকে নে তো, আজ ঘাটে গিয়ে স্নান করব। আজ নয় পিসিমা, আজ বেলা অনেক হয়ে গেছে, আপনি বরং কাল ঘাটে যান, তাহলে আমিও যেতে পারবো আপনার সাথে। বেশ, তবে কালই যাব। আর শোন, এই দান দক্ষিণা যাই করিস, তো শ্বশুর শাশুড়ি যেন ঘুণাক্ষরেও টের না পায়। ওরা জানতে পারলে কি হবে তা তো জানিসই। সে আপনি নিশ্চিন্ত থাকেন, কেউ জানবে না। ননি, ও ননি, বলি জল ছেড়ে উঠে আয় না রে হতভাগী। আরে পাছে আবার জ্বর বাঁধাবি, হাতে একটা পয়সা নেই যে ডাক্তার বৈদ্যি দেখাবো রে। অবৌ, তোমার বাবলুকে একটু ডাকো না, ও দেখা দেখি মেয়েটা তো আরো গভীরে যাচ্ছে গো। বাবলু, এক্ষুনি উঠে আয়, আমি যদি জলে নামি তবে কিন্তু আর উপায় রাখবো না। আসছি মা, আর একটুক্ষণ। কই দেখি দেখি, এই আমাকে একটু জায়গা দাও তো। সে কি পিসিমা, আপনি হঠাৎ ঘাটে? তা ঘাটে যাব না তো কই যাব? বুড়ো হয়েছি বলে কি স্নানাহার ছাড়াই থাকবো নাকি? বাড়িতে কুয়ো থাকতে হঠাৎ নদীতে এলেন কেন? তাছাড়া আমাদের বলতেন, জল তুলে দিয়ে আসতাম। ওইসব ওই পাতালের জল আমার ভালো লাগে না। আর আমার কি হাত পায়ে শক্তি নাই নাকি এই এখনো দিব্যি জলে নেমে সাঁতার কাটতে পারবো? ও আর করতে যাবেন না পিসিমা, পাছে অঘটন ঘটে যাবে। ও ঠাকুমা, এসোই না, দেখি কে আগে পার হতে পারে। শোনো শোনো, এই মেয়ের কথা শোনো। বলি বয়স কি আর আছে রে দিদি ভাই, এক সময় এই নদী এক নিঃশ্বাসে পার হতে পারতাম।
সে আপনাকে দেখলেই বোঝা যায়। তা ও বউ, তোদের চলে কিভাবে রে? এবার তো সব ফসল দেখলাম নষ্ট হয়ে গেল। ওভাবেই চলে, কোনো সময় খাই আর কোনো সময় না খেয়ে থাকতে হয়। বেশি যন্ত্রণা হয়েছে এই ছেলে মেয়েগুলোকে নিয়ে। রোজ ওদের পাতে ভাত না দিলে চেঁচামেচি শুরু করে। তা ছেলে মানুষ তো করবেই। তা বাজারে জিনিসপত্র আছে, ওখান থেকেই তো কিনতে পারিস না কিছু করে। কিনবো কি করে, হাতে যে টাকা নেই। জিনিসপত্র যা ছিল তাও বন্ধক দিয়ে চাষবাস করেছিল, সেই ফসলও তো আর ওঠেনি। এখন আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি পিসিমা। এত হতাশ হোস না বউ, যার কেউ নেই তার বিধাতা আছে। তোমাদের এই কষ্ট না আর সহ্য করা যায় না। এই চুড়িগুলো তোমরা রাখো, এগুলো বিক্রি করে দেখো কিছু খাবার কিনতে পারো কিনা। সে কি গো বউ, এই চুড়ি আমাদের দিলে তুমি পরবে কি? না না, এই চুড়ি আমরা নিতে পারবো না। তোমার শ্বশুর শাশুড়ি কি বলে কে জানে। উনারা টেরও পাবেন না, বলবো জলে হারিয়ে ফেলেছি। কিন্তু উনি যদি বলে দেন তবে? না না, পিসি কিচ্ছু বলবে না। উপর থেকে ওনাকে রুক্ষ দেখালেও উনি খুব নরম স্বভাবের মানুষ। হয়েছে হয়েছে, এখানে বসে বসে আমার আর প্রশংসা করতে হবে না রে। চুড়িগুলো নিয়ে বিদেয় হও, আমি দেখিনি কিছু। আর বউ, চলো এবার বাড়ি ফিরতে হবে। যাই তবে। এই নে ইন্দুবালা, এই চুড়িটা তোর আর এটা আমার। হ্যাঁ গো দিদি, বলে বউটা এত ভালো কেন গো? এত দামি চুড়িগুলো আমাদের দিয়ে দিল। ভালো ঘরের মেয়ে তো, সেই জন্যই। এখন চুড়িগুলো লুকা তাড়াতাড়ি, 5 কান হয়ে গেলে চৌধুরী গিন্নি ডেকে পাঠাবে। তা হ্যালা বউ, তুই তোর এত দামি চুড়ি দুটো দিয়ে দিলি? কি করব পিসিমা বলুন, ওদের দুঃখ যে আর সহ্য করা যায় না। চুড়িগুলো বিক্রি করে যদি দুমুঠো ভাত জোটাতে পারে। তোর মন আছে বউ, বলতে হবে। তুই নিজের এত শখের চুড়িগুলো দিয়ে দিলি, আর আমরা এক পা কবরে দিয়েও সব আঁকড়ে বসে আছি। যদি মানুষই না বাঁচে তবে সোনা দানা দিয়ে কি আর হবে বলুন। দিন শেষে এই মানুষগুলোই আমার কাছে অনেক কিছু। তা কথাটা তুই মন্দ বলিসনি রে বউ। ওদের এই বিপদে আমাদের পাশে থাকাটা দরকার। আমার তো অনেক সম্পত্তি আছে, ওগুলো দিয়ে কি করা যায় বলতো? আপনি গাঁয়ের সবাইকে একবেলা খাওয়ান পিসিমা, তাহলে ওরা অনেক খুশি হবে। ঠিক বলেছিস বউ, অন্নদান হলো সবার উপরে। পেট ভরে ভাত খাওয়ার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। আমি আমার সব সম্পত্তি ওদের পেছনেই ব্যয় করব। কিন্তু বাবা মা কি আর এই কাজ করতে দেবেন? ওরা তো আপনার সম্পত্তি নেওয়ার জন্য ওঁত পেতে রয়েছেন। আমি কি কিছু বুঝি না ভেবেছিস? আমি মরলেই ওরা সব ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে, কিন্তু তা হতে তো আমি দেব না। আমি যা জমিয়েছি তা মানুষের কল্যাণেই ব্যয় করব। কালই আমি ওদের ভোজের আয়োজন করব। তাহলে ভালো হয়। এখন চলুন পিসিমা, বাড়ি ফিরি এবার। কি, তুমি গায়ের সবাইকে খাওয়াবে? হ্যাঁ, এই আজ থেকে আমি এই বাড়িতে কাঙালি ভোজন করাবো। যে ক্ষুধার্ত থাকবে সেই এসে খেতে পারবে। শোনো শোনো, তোমার বোনের কথা শোনো। এত কষ্ট করে জমানো টাকা সে নাকি মানুষকে খাওয়াবে। বুড়ো বয়সে মাথাটা নষ্ট হয়ে গেছে একেবারে। তা আমার টাকায় আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোর কি রে? কিন্তু এটা কিরকম কথা?
আমাদের সামনে দুঃসময় আসছে, নতুন করে সব ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে, তখন টাকার প্রয়োজন আছে। তার নিজের টাকায় কর গোপাল, আমি আমার টাকা থেকে একটা কানা করিও তোকে দেব না। তোর আমাদের ছোটবেলার কথা মনে আছে? তখন কেমন আকাল দেখা দিয়েছিল মনে কর তো। মনে আছে দিদি, সেবার বাবা মারা গেছিল আমাদের মুখে খাবার জোটাতে গিয়ে। তাই আমি চাই না এইবারেও কেউ খাবারের জন্য মারা যায়। আমার সমস্ত টাকা পয়সা সোনা দানার বিনিময়ে হলেও মানুষের মুখে দুমুঠো ভাত তুলে দিতে চাই। বেশ, তুমি যখন বলছো তবে তাই হবে, কিন্তু এত মানুষের খাবার দাবারের আয়োজন করবে কিভাবে? সব জায়গায় যে খাবারের সংকট। যেখানে বেশি খাবার আছে সেইখান থেকে খাবার আনাবো। আর আমাদের বউয়ের বাবার তো দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য আছে, ওনাকে চিঠি লিখে বলেছি আমাদের চাল ডালের যোগান দিতে। সেই চিঠির উত্তরও এসেছে পিসি। বাবা দূর দেশ থেকে নৌকায় করে চাল ডাল সহ সব প্রয়োজনীয় জিনিস কিনে পাঠিয়েছেন। কাল পরশু সেগুলি আমাদের ঘাটে এসে লাগবে। তাহলে তো এখন থেকেই কাজ শুরু করতে হবে। আমাদের হাতে যেগুলো আছে তাই দিয়ে শুরু করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তোমরা কাজটা শুরু করে দাও, আমি সবাইকে নিমন্ত্রণটা দিয়ে আসি। যাক, অবশেষে তোদের মাথাতেও শুভ বুদ্ধির উদয় হয়েছে। ও বউ, এবার আমার মোহরের বাক্সটা আনো তো, ওটা কাজে লাগানোর সময় হয়েছে। কি হে, তোমরা সবাই এখানে আছো দেখছি, তা শুনেছই তো নিমন্ত্রণের কথা। এই কালকে থেকে তোমাদের সবাইকে আমার বাড়িতে নিমন্ত্রণ। হ্যাঁ, দিনে দুবেলা করে ডাল ভাত খাওয়াবো। ভাত খাওয়া নিমন্ত্রণ, সে কি কথা? ভাত খেতে পাবো, এই যে খুশির সংবাদ। আর শুধু কালকে নয়, কালকে থেকে প্রত্যেক দিন খাওয়া দাওয়া চলবে। আর তোমরা এক কাজ করো, কালকে সকাল থেকে আমার বাড়িতে চলে যাবে, রান্না বান্নার কাজ তোমাদেরকেই করতে হবে। এখন যাই, বাকিদের নিমন্ত্রণটা দিয়ে আসি। ইস, এতদিন পর ভাত খেতে পেয়েছি, কি যে আনন্দ লাগছে আমার। সব খেয়ে পেট ভরে ফেলিস না আবার বাঁদর, একটু পর পায়েস দিয়ে যাবে। পায়েসও আছে? তাহলে আমি ভাত খাবো না, পায়েস দিলে ওটাই খাবো। আরে আস্তে ধীরে সব খাও বাবা। আরে চৌধুরীরা এখন থেকে প্রত্যেক দিন আমাদের খাওয়াবে। আরে এখন থেকে কারোর উপোস থাকতে হবে না। হ্যাঁ, আজকে থেকে ফসল ওঠা পর্যন্ত নিয়মিত খাবার চলবে। তা তোমাদের খাবার কেমন হয়েছে? তাড়াহুড়োয় তেমন কিছু করতে পারিনি, বুঝলে তো। খাবার অনেক ভালো হয়েছে চৌধুরী মশাই। এতদিন পর গরম ভাত পাচ্ছি, সেটাই তো অনেক কিছু। রাতে তাহলে ভাত আর মাংস করব। ঘরে একটা ছাগল ছিল, বউ বলছে ওটাই তোদের খাওয়াবে। না না পিসিমা, আমরা এত ভালো খাবার খেতে চাই না, আমাদের রোজ একটু ভাত আর ডাল দিলেই হবে। তা কি করে হয়? যতই হোক তোমরা আমাদের অতিথি, তোমাদের আপ্যায়ন করতে দাও। সে নিয়ে তোদের কোনো কথা শুনবো না। আমরা রাতে মাংস ভাতই খাবো। আর জানিস তো, এই সকল করছে তোদের গয়া পিসি। তিনি তার জমানো সব টাকা পয়সা তোদের খাবারের জন্য ব্যয় করেছেন। সে কি গো, পিসিমা তার সব সম্পত্তি দিয়ে দিয়েছেন? এতগুলো মানুষের খাবার না হলে চলবে কি করে? আহা, বুড়িটা কত ভালো মানুষ, অথচ এতদিন জানতাম তিনি কিপ্টের হাড্ডি। আমরা আপনাদের এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না চৌধুরী মশাই। তবে বেশ সামনের মৌসুমে ফসল উঠলে অর্ধেক ফসল আপনাদের দিয়ে যাব, যাতে এই ক্ষতির কিছুটা উসুল হয়। আমাদের কিচ্ছু দিতে হবে না বাবা, তোমরা খেয়ে পড়ে বেঁচে থাকো, এই আমি চাই। আর হ্যাঁ, এখন থেকে কিছু ধান তোমরা জমিয়ে রাখবে, যাতে এই রকম পরিস্থিতিতে বিপদে পড়তে না হয়।
আর দিদি ভালো বুদ্ধি দিয়েছে মানিক, তোরা একটা বড় গোলা করে তাতে কিছু ফসল জমিয়ে রাখিস। নে এবার সবাই পায়েস খা। আমার বৌমা নিজের হাতে রান্না করেছে। কি গো, সবাইকে পায়েস দাও। দিচ্ছি বাবা, এক্ষুনি সবার পাতে পায়েস দিচ্ছি।